সন্ধ্যা নামতে না নামতেই তৃষার কুরকুরে মোমোর দোকানে ভিড় হতে শুরু করে। তার হাতের তৈরি কুরকুরে মোমোর স্বাদ এতই সুস্বাদু হয় যে কোনো গ্রাহক সহজে কুরকুরে মোমো না খেয়ে দোকানের সামনে দিয়ে ফিরে যেতে পারে না। তার উপর এখন শীতকাল ছিল, শুধু সন্ধ্যাবেলা গরম গরম মোমো খেতে এমনি প্রত্যেকের ভালো লাগে। আর সেই মোমো যদি তৃষার স্টলে রান্না করা কুরকুরে মোমো হয় তাহলে আর কোনো কথাই নেই। সেই কারণে প্রত্যেক দিন তৃষা তাড়াতাড়ি করে মোমো স্টলে চলে আসে আর নিজের প্রসিদ্ধ কুরকুরে মোমো তৈরি করে নেয়। বাবা, ওই দেখো কুরকুরে মোমো বিক্রি হচ্ছে, আমাকে এক প্লেট কুরকুরে মোমো কিনে দাও না বাবা, আমার খুব কুরকুরে মোমো খেতে ইচ্ছে করছে। প্লিজ বাবা, আমাকে এক প্লেট কুরকুরে মোমো কিনে দাও প্লিজ। না না, কুরকুরে খাওয়া একেবারে ভালো না। কালকে খবরে দেখেছিলাম যে কুরকুরে আগুনে পোড়ালে প্লাস্টিক বেরোয়, তাই আমি তোকে কুরকুরে মোমো একেবারেই খাওয়াতে পারবো না। আমি চাই না কুরকুরে মোমো খেয়ে তোর পেটে ক্ষতি হোক। সোহাগ বাবুর কথা শুনে তৃষা বলে, না না বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার দোকানের কুরকুরে মোমো খেলে আপনার মেয়ের পেটের কোনো ক্ষতি হবে না, কারণ আমি নিজে মোমো তৈরি করার সময় কুরকুরে বানাই আর সেই কুরকুরে দিয়ে মোমোর ফিলিংস তৈরি করি। আমি জানি বাজারের প্যাকেট কুরকুরে খেলে পেটের ক্ষতি হয়, সেই কারণে আমি প্যাকেট কুরকুরে ব্যবহার করি না। আপনি নিশ্চিন্তে আপনার মেয়েকে আমার দোকানের কুরকুরে মোমো খাওয়াতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইরকম ব্যাপার যখন তাহলে আমার কোনো চিন্তা নেই। দাও, আমার মেয়েকে এক প্লেট কুরকুরে মোমো দিয়ে দাও। তৃষা সেই মুহূর্তে মোমোর হাড়ির ঢাকনা খুলে গরম গরম এক প্লেট মোমো বের করে সোনালীকে দিয়ে দেয়। তৃষার হাতে তৈরি করা কুরকুরে মোমোর স্বাদ এমনই ছিল যে এক প্লেট কুরকুরে মোমো খেয়ে সোনালীর মন এবং পেট কোনোটাই ভরে না, তাই সে আরো অনেকগুলো প্লেট কুরকুরে মোমো খায়। এমন কুরকুরে মোমো দেখে সোহাগ বাবুরও জিভে জল চলে আসে, তাই সেও তার মেয়ের সঙ্গে কুরকুরে মোমো খাওয়া শুরু করে দেয়। মেয়ে এবং বাবা মিলে তৃষার দোকানের প্রায় অর্ধেক কুরকুরে মোমো খেয়ে শেষ করে ফেলে। কি হলো বাবু, আপনি তো খুব বলছিলেন যে কুরকুরে খেলে পেটের ক্ষতি হয়, তাহলে এখন আপনি নিজেই আমার দোকানের অর্ধেক কুরকুরে মোমো খেয়ে নিলেন যে? আমি তো জানি যে আমার হাতের কুরকুরে মোমোর এমন স্বাদ যে একবার যদি কেউ এই কুরকুরে মোমো খায় তাহলে বারবার তাকে আসতে হবে। এসব বলে আমাকে লজ্জা দেবেন না, সত্যিই কুরকুরে মোমোগুলো খেতে দারুণ। এবার থেকে মাঝে মধ্যেই আসবো মেয়েকে নিয়ে কুরকুরে মোমো খেতে। এই বলে সোহাগ বাবু তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে আরো অনেক গ্রাহক এসে তৃষার দোকানের কুরকুরে মোমো খেতে থাকে। এভাবে তৃষার বেশ ভালোই বিক্রি বাটা হয়। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তৃষা হাতে বাজারের ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে সে কুরকুরে মোমো তৈরি করার জন্য যাবতীয় প্রয়োজনীয় উপকরণ যেমন আটা, ময়দা, পনির, মশলাপাতি সবকিছু সঠিক দামে দোকান থেকে কেনে। তার কেনা দ্রব্য সামগ্রীতে কোনো ভেজাল থাকে না। এরকম তরতাজা জিনিস দিয়ে কুরকুরে মোমো বানানোর ফলে তার দোকানে গ্রাহকের ভিড় দিনে দিনে আরো বাড়তে শুরু করে। একদিন রাত্রিবেলা কুরকুরে মোমোর হাড়ি ফাঁকা করে তৃষা যখন দোকান বন্ধ করবে এমন সময় টুনি নামে একটি মেয়ে কাঁদতে কাঁদতে সেখানে আসে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? সেই সকাল থেকে আমি কিছু খাইনি, আর না খেয়ে সারাদিন কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। না কপালে কোনো কাজ জুটেছে আর না দুমুঠো খাবার জুটেছে, কেউ খেতেও দিচ্ছে না। তুমি খেতে দেবে আমাকে? টুনির এরকম শোচনীয় অবস্থা দেখে তৃষার খুব কষ্ট হয়, কারণ সেও ছোটবেলায় টুনির মতোই কাজ খোঁজার জন্য এবং পেটে ভাত জোগানোর জন্য অনেক অনেক কষ্ট করেছে। ঠিক আছে, আর এখন চোখের জল ফেলতে হবে না। আমার কাছে কয়েকটা কুরকুরে মোমো আছে, তুই এগুলো খেয়ে নে, আর যখনই তোর খিদে পাবে তখন আমার কাছে চলে আসবি, বুঝলি? ঠিক আছে দিদি, তুমি না খুব ভালো। এই বলে টুনি তৃপ্তি করে কুরকুরে মোমোগুলো খেয়ে নেয়। আচ্ছা দিদি, তোমার তো এত বড় কুরকুরে মোমোর দোকান, এই দোকান একা চালাতে চালাতে তোমার কোনো অসুবিধা হয় না? তুমি আমাকে তোমার দোকানে কাজে রাখবে গো, তাহলে তোমারও সাহায্য হবে আর আমারও দিনের শেষে কিছু টাকা রোজগার হবে। ঠিক আছে, তাই হবে। কালকে ভোরবেলা উঠে আমার মোমোর দোকানে চলে আসবি, দেরি করবি না কিন্তু। আমার কাছে যদি কাজ করতে চাস তাহলে আমার কথা শুনে চলতে হবে, বুঝলি? টুনি তৃষার কুরকুরে মোমোর দোকানে কাজ পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। পরের দিন সকাল হতে না হতেই সে কুরকুরে মোমোর দোকানে চলে আসে। তৃষা এবং টুনি দুজনে মিলে দোকানের কাজ করতে শুরু করে। টুনির কাজের প্রতি নিষ্ঠা দেখে তৃষা ভীষণ পরিমাণে খুশি হয় এবং নিজে থেকেই টুনিকে কুরকুরে মোমো তৈরি করা শিখিয়ে দেয়। টুনি এক মনে সেই মোমো তৈরি করা শেখে।
তার কয়েকদিনের মধ্যেই সে নিজেও কুরকুরে মোমো তৈরি করে। এমনকি তৃষা বাজারে যেতে না পারলে টুনি বাজারে গিয়ে তৃষার মতো সমস্ত টাটকা তাজা সবজি কিনে নিয়ে আসে, আর সেই সাথে টুনি তৃষাকে মোমো তৈরি করতে সাহায্য করে। বা টুনি, তুই তো দেখছি এই কয়েকদিনের মধ্যে ভালোই কাজ শিখে গেছিস। আমার আর কোনো চিন্তা রইল না। এবার আমার কোনো অসুবিধা হলে আমার হয়ে তুই আমার কুরকুরে মোমোর দোকান চালাতে পারবি। সব তোমার জন্যই সম্ভব হয়েছে দিদি। তুমি যদি সেদিন শীতের রাতে আমার মতো একটা অনাথ মেয়েকে আশ্রয় না দিতে আর আমাকে কাজ না শিখিয়ে দিতে, তাহলে আমার জীবন আজকে ভেসে যেত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, আজ ছোট মুখে বেশি বড় বড় কথা বলতে হবে না। এক্ষুনি ধীরে ধীরে সব গ্রাহকরা মোমো খেতে চলে আসবে। তাড়াতাড়ি সব কুরকুরে মোমোগুলো তৈরি কর। তারা দুজনে মিলে কুরকুরে মোমো তৈরি করছে এমন সময় চন্দনা তৃষা স্টলের সামনে আসে। নিজের দোকানের পুরানো লোভী কর্মচারীকে দেখে তৃষা মনে মনে অসন্তুষ্ট হয়ে বলে, এই তুই এখানে কি করছিস চন্দনা? তোকে আমি বারণ করেছিলাম না যে আমার দোকানের সামনে আর কোনোদিনও আসবি না তুই? তবু এই সন্ধ্যাবেলা আমার কুরকুরে মোমোর দোকানের সামনে এসেছিস? যা এখান থেকে, যা বলছি। তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো বলো তো? এখন তো ভালোই একটা কর্মচারী রেখে নিজের কুরকুরে মোমোর দোকান চালাচ্ছ। তাহলে আমি কি ক্ষতি করেছিলাম তোমার যে তুমি আমাকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলে? এখন এসব কথা বলতে তোর লজ্জা করছে না? বাজার থেকে কম দামি বাসি জিনিসপত্র কিনে নিয়ে এসে তুই কুরকুরে মোমো তৈরি করতিস আর নিজের পকেটে টাকা ভরে নিতিস। সেই কারণেই আমি তোকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তোর জন্য আমার অনেক অনেক গ্রাহকরা আমার দোকান থেকে কুরকুরে মোমো খাওয়া বন্ধ করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন সব বাদ দাও তো। এখন আমি অনেক ভালো দোকানে কাজ পেয়ে গেছি। আর হ্যাঁ, তোমার দোকানের সামনে এসেছি কারণ আমার খুব খিদে পেয়েছে। তাই আমাকে এক প্লেট কুরকুরে মোমো দাও। টাকা দিয়ে কুরকুরে মোমো কিনে খেয়ে চলে যাব। এই টুনি, একে এক প্লেট কুরকুরে মোমো দিয়ে দে তো, খেয়ে দিয়ে এখান থেকে চলে যা। তৃষা বদমাই চন্দনের সঙ্গে আর কোনো কথা বলে না। চন্দনা গরম গরম মোমো খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই সবকিছু ভালোই ভালোই চলতে থাকে। প্রত্যেক দিনের মতো সেদিনও টুনি বাজারে গিয়ে দরদাম করে মোমো তৈরি করা শাকসবজি এবং যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে এবং দোকানে এসে মোমো তৈরি করে। কিন্তু মোমো বিক্রি করার সময় সেই দিন তৃষা দোকানে আসতে সামান্য দেরি করে। সরি টুনি, আমার আসতে একটু লেট হয়ে গেল। গ্রামের বাড়ি থেকে বাবা মা এসেছে তো, তাই ওদের সঙ্গে একটু গল্প করছিলাম। দোকান চালাতে তোর কোনো অসুবিধা হয়নি তো? না দিদি, আমার কোনো অসুবিধা হয়নি। আর এই নাও, বাজার করার পর 200 টাকা ফিরেছে। এই 200 টাকাটা রেখে দাও। কই, হ্যাঁ দে দে, ঠিক আছে ঠিক আছে। এই বলে দুজনে মিলে দোকানের কাজে লেগে পড়ে। এমন সময় সেখানে একজন গ্রাহক এলে টুনি তাকে এক প্লেট কুরকুরে মোমো খেতে দেয়। কিন্তু সেই গ্রাহক অল্প একটু মোমো খেতেই হঠাৎ করে চিৎকার করে ওঠে। এই দেখে তৃষা খুবই অবাক হয়। এই আজকে কেমন কুরকুরে মোমো বানিয়েছো দিদি? একেবারে মুখে দিয়ে যাচ্ছে না তো। মোমোগুলোর মধ্যে থেকে তো কিরকম বাসি পচা ভটকা গন্ধ বেরোচ্ছে। তোমার দোকানের কুরকুরে মোমো স্বাদ তো আর আগের মতো নেই দেখছি। এ আপনি কি বলছেন? আমি প্রত্যেকদিন যেভাবে কুরকুরে মোমো বানাই আজকে সেইভাবেই কুরকুরে মোমো বানিয়েছি। এরকম হওয়ার তো কথা নয়। এই বলে তৃষা শ্যামল বাবুর প্লেট থেকে একটি কুরকুরে মোমো খেয়ে দেখে। আর যেই না সে কুরকুরে মোমো খেয়েছে অমনি সেই তেতো কুরকুরে মোমো সে থুতু করে মুখ থেকে ফেলে দেয়। যেহেতু কুরকুরে মোমোর স্বাদ একেবারে তেতো ছিল, তাই সেদিনকার মতো বেশিরভাগ গ্রাহক সেখান থেকে মোমো না খেয়েই চলে যায়। এই দেখে তৃষা কিছুই বুঝে উঠতে পারে না। কি রে টুনি, তুই তো ভালোই কুরকুরে মোমো বানাতে পারতিস, তাহলে আজকে তোর কি হলো? রান্নার সময় তোর কোন দিকে মন ছিল? এরকম মোমো বানালে আমার তো ব্যবসা একেবারে লাচে উঠবে। বিশ্বাস করো দিদি, আমি ভালো করে কুরকুরে মোমো বানিয়েছিলাম, কিন্তু কি করে এমন হলো আমি নিজেই তো বুঝতে পারছি না। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি যখন কুরকুরে মোমো বানাচ্ছিলাম তখন তোমার ওই পুরানো কর্মচারী, কি যেন নাম? ও হ্যাঁ, চন্দনা। ও না মোমো খেতে এসেছিল আর ওর হাতে এক প্যাকেট করলার জুস ছিল। চন্দনা করলার জুস খাবে বলে আমার কাছে একটা গ্লাস চেয়েছিল। যেহেতু প্যাকেটে করে করলার জুস খেতে অসুবিধা হবে, তাই আমি ওকে গ্লাসের বন্দোবস্ত করে দেব বলে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আর তখনই মনে হচ্ছে ও কুরকুরে মোমোর মধ্যে করলার জুস মিশিয়ে দিয়েছিল, আর সেই জন্যই মোমোগুলো এরকম তেতো হয়ে গেছে। বদমাই চন্দনা, আমাকে শান্তিতে কুরকুরে মোমো বিক্রি করতে দেবে না দেখছি। চল আমরা এক্ষুনি পুলিশ স্টেশনে যাব আর ওর নামে কমপ্লেন করব। তুই এসব ঘটনা পুলিশকে বলবি, বুঝলি? তাড়াতাড়ি দোকান বন্ধ কর আর আমার সঙ্গে চল।
টুনি কুরকুরে মোমোর দোকানে ছাপ বন্ধ করে তৃষার সঙ্গে পুলিশ স্টেশনে চলে যায়। আর সেই পুলিশ স্টেশনের ওসি ছিলেন সোনালীর বাবা সোহাগ বাবু। সে তৃষাকে দেখা মাত্রই তাকে এক ঝলকে চিনতে পারে। এ কি, আপনি কুরকুরে মোমো বিক্রি করা ছেড়ে পুলিশ স্টেশনে এসেছেন কেন? কোনো বিপদ হলো নাকি? আর বলবেন না, আমার পুরানো এক কর্মচারীর জ্বালায় আমি ভীষণ বিপদে পড়েছি। আপনি আমাকে দয়া করে সাহায্য করুন, না হলে আমার কুরকুরে মোমোর ব্যবসা বন্ধ হয়ে যাবে। তৃষা চন্দনার এরকম বদমাইশ কারসাজির ব্যাপারে সোহাগ বাবুকে জানায়। আর সঙ্গে সঙ্গে সোহাগ বাবু চন্দনার খোঁজ করে তাকে জেলে ধরে নিয়ে আসে। চন্দনা প্রথমেই কিছুতেই নিজের দোষ স্বীকার করতে চায় না, কিন্তু মহিলা পুলিশের হাতে 2-4 ঘা খাওয়ার পরেই সে সমস্ত সত্যি কথা বলে দেয়। আমার খুব ভুল হয়ে গেছে অফিসার, আমাকে ছেড়ে দিন। আমি দিদির ব্যবসার ক্ষতি করব বলে অনেক ভুল করেছি। আমি আর কখনো এরকম করব না। চন্দনাকে কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে তৃষা মনে মনে শান্তি পায়। সেই সোহাগ বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আচ্ছা দিদি, সকল গ্রাহকরা যখন বলল তোমার মোমোর স্বাদ বাজে হয়ে গেছে, তখন তুমি আমার উপর রাগ করলে না কেন? তুমি তো চাইলেই আমার উপর সন্দেহ করে আমাকে জেলে দিতে পারতে, কারণ খারাপ মোমো তো আমি রান্না করেছি। তবুও তুমি আমার উপর সন্দেহ করনি কেন বলো তো? কারণ তোর যদি বাজে উদ্দেশ্য থাকতো তাহলে তোর মুখ দেখেই বোঝা যেত। আর তুই বাজার থেকে ফেরার পর আমাকে যে টাকা ফেরত দিয়েছিলিস, সেই একই টাকা আমি বাজার করলেও বেঁচে যায়। তাই তুই টাকা ফেরত দেওয়ার সময় যখন কোনো বদমাইশি করিসনি, তাহলে মোমো রান্না করার সময় কোনো বদমাইশি করতে পারিস না। আর ওই বদমাইশ চন্দনার মুখ দেখলেই বোঝা যায় যে ও কতটা পাজি আর লোভী মহিলা। টুনি তৃষার কথা শুনে খুবই খুশি হয়। গ্রাহকদের কানে এই ঘটনা পৌঁছে গেলে তারা আবার তৃষার কুরকুরে মোমোর দোকানে এসে ভিড় জমায়। সীতা দেবী তার 2 ছেলে সুদীপ এবং রিতেশের সাথে বাস করে। তার বয়স হয়ে যাওয়ায় সে তার 2 ছেলের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে এবং সম্বন্ধ দেখা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যে 2 ভাইয়ের সাথে একই পরিবারের 2 বোন রমা এবং মিতার বিয়ে ঠিক হয়। তাদের বাবা মা মারা যাওয়ায় 2 বোন তাদের দিদা এবং দাদুর সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করত। 2 বোনকে দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় সীতা দেবীর তাদেরকে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল। বিয়ের শুভ দিন এগিয়ে আসলে সুদীপের সাথে রমার এবং রিতেশের সঙ্গে মিতার বিয়ে হয়ে যায়। বিয়ের পর, আচ্ছা বৌমা, তোমরা 2 বোন একই মায়ের পেটে সন্তান হওয়ার পরেও তোমরা দুজনে 2 রকমের কি করে বলো তো? বড় বৌমা কি সুন্দর মাথায় ঘোমটা দিয়ে সংস্কারী বউয়ের মতো থাকে, আর মিতা তুমি একটু বেশিই মডার্ন। আমি বাড়ির বড় বউ, আমি টিভিতে দেখেছি বাড়ির বউরা মাথায় ঘোমটা দিয়েই বাড়ির সমস্ত কাজ করে। আমিও তাই করব। আমার সম্মানীয় শাশুড়ি মা, যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। আর আমি ছোটবেলা থেকেই এমন ধরনেরই ছিলাম, আমার মধ্যে একটু লজ্জা কম। ওইসব মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়ানো আমার একেবারেই পোষায় না। আর আমার দিদি নেকা ষষ্ঠী, তাই এমন ভান করে ঘুরে বেড়াচ্ছে। সীতা দেবী তার বড় বৌমার কাছ থেকে এত সম্মান পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। অন্যদিকে ছোট বৌমার ব্যবহার তার একেবারেই পছন্দ হয় না। বড় বৌমা শ্বশুরবাড়িতে এসেই রান্নাঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। মা, আমি রান্নাঘরে যাই। বিয়ের পর তো বাড়ির বউদের এটা দায়িত্ব শ্বশুরবাড়ির লোকেদেরকে রান্না করে খাওয়ানো, তাই আমি আপনাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। দিদি ভাই, তুই তো দেখছি প্রথম থেকে এসেই শ্বশুরবাড়ির লোকেদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিস। তুই রান্না করবি কর, কিন্তু আমি এসব পারবো না। আমাকে যেন রান্না করতে বলিস না তুই। এই বলে সীতা দেবীর 2 বৌমা রান্নাঘরে চলে যায়। তারা তাদের শাশুড়ি মা এবং স্বামীদের জন্য রান্না করতে শুরু করে। রমা ঠিক করে যে সে তার শ্বশুর বাড়ির লোকেদের জন্য মটন কষা আর ভাত রান্না করবে। অন্যদিকে মিতা ঠিক করে সে সকলের জন্য ফ্রাইড রাইস রান্না করবে। তারা তাদের ইচ্ছা মতো রান্না করতে থাকে। আমি কপাল করে এমন 2 বৌমা পেয়েছি, আমাকে তোয়াজ করে রান্না করে খাওয়ানোর জন্য দুজনেই উঠে পড়ে লেগেছে। কি ভালো ভাগ্য আমার। কিছুক্ষণের মধ্যেই 2 বৌমা রান্না করে নিয়ে চলে আসে। তারা সকলকে খেতে দিয়ে দেয়। সীতা দেবী এবং তার 2 ছেলে বাড়ির 2 নতুন বৌমার হাতে রান্না খাবে বলে ভীষণ পরিমাণে উৎসুক ছিল। তারা সবার প্রথমে রমার তৈরি মাংস কষা এবং ভাত খায়। সবার প্রথমে তাদের শাশুড়ি মায়ের মাংস কষার দিকে তাকিয়ে একটু সন্দেহ হয়। এ তুমি কেমন মাংস বানিয়েছো বৌমা? মাংসের রং এরকম সাদা কেন? এমন পাঁঠার মাংস আমাদের ফ্রিজে তো রাখা ছিল না। যাক, খেয়েই দেখি কি হাতি ঘোড়া বানিয়েছো।
এই বলে সীতা দেবী মাংসের ঝোলের সাথে ভাত মেখে খায়। রমার হাতে রান্না খাওয়ার ফলে তাদের সবার গা গুলিয়ে ওঠে। এই সীতা, এটা তুমি কি রান্না করেছো? এটা তো ছুঁচো মরা। এই রসগোল্লার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল বানিয়ে রেখেছো কেন? আমার বমি পেয়ে যাচ্ছে তো। এই বলে তারা সবাই খাবার মুখ থেকে বের করে দেয় এবং সবাই মিলে বমি করতে শুরু করে। আসলে রমা যখন সকালবেলা রান্নাঘরে রান্না করতে যায়, সে সবার প্রথমে মটন কষা রান্না করবে বলে ফ্রিজের মধ্যে রাখা খাসির মাংসটা বের করে নেয়, কিন্তু সেই খাসির মাংসের পাত্রের মধ্যে দুটো মরা ছুঁচো পড়েছিল। রমার মাথায় ঘোমটা থাকার কারণে সে ভালোভাবে কিছুই দেখতে পায় না এবং সে খাসির মাংসের সঙ্গে সেই ছুঁচোগুলো রান্না করে ফেলে। বৌমা, তুমি দয়া করো, তোমাকে আর ঘরোয়া হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াতে হবে না। আজকে তুমি মাথায় ঘোমটা দিয়ে ছুঁচো রান্না করে খাইয়ে দিয়েছো, অন্য কোনো দিন সাপ ব্যাঙ রান্না করেও খাইয়ে দেবে। বিশ্বাস করুন সম্মানীয় শাশুড়ি মাতা, আমি জোরপূর্বক কিচ্ছু করিনি, ক্ষমা করে দিন আমায়। কিন্তু আমি মাথা থেকে ঘোমটা খুলতে পারবো না, তাহলে আমার অসম্মান হবে। সকলেই রমার কথায় ভীষণ রেগে যায়, কিন্তু কেউ তাকে আর কিছু বলে না। তারা ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেয়। ভাগ্যিস ছোট বৌমা আমাদের জন্য ফ্রাইড রাইস রান্না করেছিল, না হলে আমাদের কি দুপুরবেলা না খেয়েই থাকতে হতো। দাও মিতা, আমাদেরকে ভালো করে খেতে দাও। মিতা তাদের পাতে ফ্রাইড রাইস পরিবেশন করে দেয়। তারা সকলে ভেবেছিল মিতা তৈরি করা খাবার খেয়ে আজকে তারা পেট ভরাবে। মিতা রান্নাঘরে যখন রান্না করতে যায়, সে চালের বদলে সাবু দিয়ে ফ্রাইড রাইস রান্না করার কথা চিন্তা করে। আমার শাশুড়ি মা এমনি যা মোটা ঢেপসি, উনি যদি বেশি রাইস খায় তাহলে আরো মোটা হয়ে যাবে। তাই আমি ডায়েট ফ্রাইড রাইস রান্না করব, আর সেটা হবে সাবু তেলে ভাজা রাইস। মডার্ন বৌমা মিতা সেই কারণেই সাবু দিয়ে ডায়েট ফ্রাইড রাইস রান্না করেছিল। সীতা দেবী সেই খাবার খেয়ে নিজের নামই মনে করতে পারে না। সে মিতাকেও অনেক অনেক বকাবকি করে। আমি বুঝতে পারছি তোমরা দুই বৌমা আমাকে মারতে চাইছো। এটা কি রাইস রান্না করেছো? আমার সাবু খাওয়া বারণ, আর তুমি সেটা তেলে ভেজেছো। মা, আপনার ওয়েট কমানো দরকার, না হলে কিন্তু নিজের ভারে আপনি নিজেই হাঁটতে পারবেন না। আপনি তখন বুঝবেন। তারা দুই বৌমার উপর রাগ করে খাবার না খেয়ে টেবিল থেকে উঠে চলে যায়। তারপর থেকে সকলে দুই বৌমার হাতে রান্না করা খাবার খেতে ভীষণ পরিমাণে ভয় পায়, কিন্তু তবুও রমা ও মিতা রান্নাঘরে দখল করা ছাড়ে না। রমা মাঝে মধ্যেই ঘোমটা দেওয়ার কারণে নুনের পরিবর্তে চিনি এবং চিনির পরিবর্তে নুন ব্যবহার করে। অন্যদিকে মডার্ন বৌমা ফিগার মেনটেন করার জন্য এমন ধরনের শাক পাতা রান্না করে যে তার থেকে জল খেয়ে থাকা অনেক ভালো বলে মনে হয়। একদিন, বাবা, একদিন আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবি রে? তোদের বউদের হাতে রান্না খেতে খেতে আমার পেটের দশা খারাপ হয়ে গেছে, তবু ওরা আমাকে রান্না করে যেতে দেয় না। আমরাও তো বাড়ির খাবার খেতে পারি না, রোজ বাইরের খাবার খেতে খেতে আমাদের পকেট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবে প্রায় আরো কিছুদিন কাটে। একদিন সীতা দেবীর বান্ধবী দিশানী দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে। সকলে মিলে তার অনেক আপ্যায়ন করে। দিশানী দেবী এক বৌমাকে শাড়ি পরে মাথায় এক হাত ঘোমটা দিয়ে থাকতে দেখে, আর অন্যজনকে জিন্স টপ পরে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সীতা, তুই তো দেখছি দেশের দুই রকম কালচারকে নিজের বাড়িতে তুলে এনেছিস। ভালোই, একজনের মুখই দেখা যাচ্ছে না, আর একজন মুখে এমন মেকআপ করে ময়দা মেখেছে যে সূর্যের আলোর মতো চকচক করছে। সম্মানীয় কাকিমণি, আপনি কিছুক্ষণ বিলম্ব করুন, আমি আপনাকে কিছু খাদ্য রান্না করে দিই। আপনার পেট ভরলে আমাদের ভালো লাগবে। আর আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। এমন বর্ষার দিনে গরম গরম চা খেলে আমেজ চলে আসবে। এই বলে দুই বৌমা আবার রান্নাঘরে ঢুকে যায়। সেই দেখে সীতা দেবী আঁতকে ওঠে। সে তার বৌমাদেরকে বাধা দিতে চাইলেও তারা কোনো কথা শোনে না। এই হিংসুটি, তোর বৌমারা আমাকে রান্না করে খাওয়াতে চাইছে আর তুই আটকাচ্ছিস কেন? বাজে মহিলা, আর কখনো তোদের বাড়ি আসবো না কিন্তু। রমা তার শাশুড়ি মায়ের বান্ধবীর জন্য সুজির পায়েস রান্না করে, কিন্তু দুঃখের বিষয় হলো মাথায় ঘোমটা থাকার কারণে সে রান্নাঘরে রাখা দুধের বাটির সঙ্গে টক দইয়ের বাটিটা গুলিয়ে ফেলে। এর ফলে সুজির পায়েসের বদলে দই সুজি রান্না করা হয়ে যায়। আর অন্যদিকে মিতা গ্রিন টি এবং তুলসী পাতা জলে ফুটিয়ে চা তৈরি করে। তারা দুই বোন দিশানী দেবীকে সেই খাবারগুলো খেতে দেয়। দিশানী দেবী কিছু বুঝতে না পেরেই খাবারগুলো খায়। ইস, এসব কি রান্না করেছো তোমরা? থু থু, কি বাজে খেতে। টক দই দিয়ে কেউ আবার সুজি রান্না করে, আর চা এত পরিমাণে তেতো কেন? তোমরা ইচ্ছা করে আমাকে এমন খাবার খাওয়ালে, তাই তো? আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না।
দেখলি দেখলি তো আমি কেন ওদেরকে রান্নাঘরে যেতে বারণ করছিলাম। আমি ওদের এমন বাজে রান্না খেতে খেতে পুরো আত পাগল হয়ে গেছি, আর কিছুদিন ওদের হাতে রান্না খেলে আমি পুরো পাগল হয়ে যাব। তাই জন্যই আমি তোকে বলছি আমার বাড়িতে আর আসিস না, না হলে এমন খাবারই খেতে হবে। দিশানি দেবী ভয়ের চোটে তার বান্ধবীর বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবে কিছুদিন কাটে। একদিন দুই ভাই মিলে ভালো মন্দ বাজার করে বাড়িতে নিয়ে আসে। সেগুলো দেখে দুই বৌমা রান্না করবে বলে তাদেরকে পাগল করে দেয়, কিন্তু কিছুতেই তারা দুই বৌমাকে রান্না করতে দেয় না। না মাতা, আপনি দয়া করে এমন করবেন না, শেষবারের মতো বিশ্বাস করুন, রান্নায় এবার আমরা কোনো রকমের ত্রুটি রাখবো না। এই বলে দুই বৌমা একসাথে রান্নাঘরে চলে যায়। তারা আবার রান্না করে নিয়ে আসে। সবাই ভয়ে ভয়ে তাদের হাতে রান্না খায়, কিন্তু এবার রান্নায় আর কোনো সমস্যা না থাকায় সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার, তোমরা দুইজনে দুই রকম রান্না করেছো, কিন্তু দুরকমই খাবার খেতে অসাধারণ হয়েছে। এমন বলতে না বলতেই শাশুড়ি মা এবং তার দুই ছেলে অজ্ঞান হয়ে যায়, আর সেই মুহূর্তেই দুই বউয়ের আসল রূপ বেরিয়ে আসে। রমা নিজের মাথার ঘোমটাটা খুলে দেয়। আমাদের ভীষণ কথা শোনাচ্ছিলিস বল? আমরা দুই বোন ইচ্ছা করে তোদেরকে এমন খাবার খাওয়াচ্ছিলাম যাতে তোদের শরীরটা খারাপ করে, আর আজকে শেষ দিন তাই ভালো করে তোদেরকে খাবার খাইয়ে দিয়েছি, কিন্তু তাতে ঘুমের ওষুধ মিশিয়ে। আসলে রমা এবং মিতা দুজনে দুই চোর বোন ছিল। ছোটবেলা থেকে তাদের চুরি করার স্বভাব ছিল। তাদের দিদা এবং দাদুও তাদের এমন কাজে সাহায্য করত। এত বড় বাড়িতে বিয়ে হওয়ার ফলে তাদের টাকার প্রতি অত্যাধিক লোভ বেড়ে যায়, ফলে তারা সকলকে নাজেহাল করার জন্য এমন বেশ ধারণ করে। একজন মাথায় ঘোমটা দিয়ে আর আরেকজন জিন্স টপ পরে মডার্ন হয়ে বাজে বাজে রান্না করে সকলকে নাজেহাল করে তোলে। চল দিদি, আমাদের সব চুরি করে নিয়ে পালাতে হবে। দিদা দাদুকে ফোন করে জানিয়ে দে, বল যে ভাড়া বাড়ি ছেড়ে কোনো মতে পালিয়ে যেতে। এভাবে দুই বোন মিলে সীতা দেবীর বাড়ির সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর সকলের জ্ঞান ফিরে আসে। তারা নিজেদের বাড়িঘর ওলটপালট অবস্থায় দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। অন্যদিকে তারা বাড়ির দুই বউকেও খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে তারা দেখে একটা কাগজে চিঠি লেখা আছে, মাতা, আপনার মডার্ন আর ঘোমটা দেওয়া বউ রান্নাঘরে রান্না করে রেখে গেছে, খেয়ে নেবেন। আর এতদিন বাজে বাজে রান্না খাইয়েছি, তাই জন্য আমাদেরকে ক্ষমা করবেন। সীতা দেবী এবং তার দুই ছেলে দেখে যে তাদের বাড়ির দামি দামি গহনা টাকা পয়সা চুরি হয়ে গেছে। তারা এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারে না। হায় হায়, এ কি হয়ে গেল আমাদের সাথে? এমন কি করে হলো? শেষ পর্যন্ত দুই চোর বউকে বাড়িতে নিয়ে আসলাম, এক্ষুনি পুলিশকে ফোন কর। দুই ভাই কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। তারা এমন ঘটনা শুনে ভীষণ অবাক হয়ে যায়। মাতা সম্মানীয় বলে খুব আদিক্ষেতা দেখাচ্ছিল, ওরা দুজনে চোর, দুই শয়তান বোন। আপনি আমাদেরকে বাঁচান পুলিশ বাবু। পুলিশ বাহিনী অনেক সন্ধান করলেও তাদের দুই বোনের কোনো হদিশ পায় না। অন্যদিকে পুলিশ তাদের দিদা এবং দাদুকে ধরতে গেলেও তারা ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। কিরে মিতা, পুলিশ আমাদের ধরতে পারবে না তো? যদি ধরে নেয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বো। আমাদের যে করেই হোক বিদেশে পালিয়ে যেতেই হবে। আরে আমাদের তো অন্য রূপ আছে, তুই চিন্তা করিস না। এই বলে তারা তাদের দিদা দাদুকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায়। রমা আবার নিজের মাথায় ঘোমটাটা পরে নেয়। অন্যদিকে মিতা নিজের মডার্ন সাজে সেজে নেয়। তারা যখন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে তাদের সকলের হাতে বড় বড় টিফিন গাড়ি ছিল। এই দেখে এয়ারপোর্ট পুলিশ তাদেরকে ধরে। স্যার, আমাদের বর বিদেশে থাকে, তাই তাদের জন্য এই টিফিন গাড়িতে রান্না করে নিয়ে যাচ্ছি। নতুন বিয়ে হয়েছে তো স্যার, বুঝতেই পাচ্ছেন। এয়ারপোর্ট পুলিশ তাদের কথা বিশ্বাস করে নেয় এবং তাদেরকে ছেড়ে দেয়। আসলে সেই টিফিন গাড়িতে সব চুরি করা টাকা এবং গহনা ভর্তি ছিল। সেই সমস্ত জিনিস নিয়ে তারা দুই বোন বিদেশে পালিয়ে যায় এবং সেখানেই তারা দিন কাটাতে থাকে।